হ্যালো সবাইকে, কেনিয়া ওয়েলকাম। আমি মাত্র হোটেলে এসে ঢুকেছি এবং নাইরোবির এই হোটেলে এয়ারপোর্ট থেকে আসতে আমার লেগেছে ২০-২৫ মিনিটের মতো। খুবই অদ্ভুত এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন নাইরোবিতে নামবো তখন আমার মাথার মধ্যে ছিল যে নাইরোবি এয়ারপোর্টে আমার এক্সপিরিয়েন্সটা হবে অনেকটা ইজিপ্ট এয়ারপোর্টের মতো বা অনেকটা মরক্কোর এয়ারপোর্টের মতো বা অনেকটা ঢাকা এয়ারপোর্টের মতো বলতে পারেন। যে বের হব, ১০০ মানুষ দৌড়ায় আসবে ট্যাক্সির জন্য, ৫০টা মানুষ দৌড়ায় আসবে সিম কেনানোর জন্য, একটা হাউকাওয়ালা স্ক্যামি টাইপ ভাইবওয়ালা অবস্থা পাবো। নাইরোবি এয়ারপোর্ট একদমই এরকম ছিল না। আমি জানি না যে নাইরোবি এয়ারপোর্ট নর্মালি এরকম না, এরকম সুন্দর নাকি আজকে ২৫শে ডিসেম্বর দেখে, আজকে ক্রিসমাস, আজকে সবকিছুর বেশিরভাগই বন্ধ, বেশিরভাগ জায়গায় অনেক ফাঁকা। আমি ঠিক জানি না যে এই কারণে ওই কারণে, বাট আমার এক্সপিরিয়েন্স খুব সুন্দর ছিল। আমি আপনাদের ফুটেজ দেখাবো। নাইরোবি এয়ারপোর্টটা একটু অদ্ভুত ইন দ্য সেন্স, অনেক সময় হয় না যে একটা এলাকায় মনে করেন বন্যা হয়েছে বা একটা এলাকায় ভ্যাকসিন দিতে হবে, তো ওখানে তাড়াহুড়া করে আর্মি যে একটা তাবু সেট আপ করে বা রেড ক্রস যে একটা তাবু সেট আপ করে, ওই তাবুর ভিতর থেকে তারপরে এই মেডিকেল হেল্প দেয় বা ত্রাণ হেল্প দেয়। নাইরোবি এয়ারপোর্ট ওইরকম তাবু দিয়ে বানানো একটা এয়ারপোর্ট এবং বেশ বেশ মজা লাগছে আমার। বাট খারাপ না কিন্তু একদমই, আমি অদ্ভুত বলতেছি বাট ইন আ ভালো সেন্স, একদমই খারাপ না। আমার অভিজ্ঞতা খুব সুন্দর ছিল। ই পাসপোর্টের আলাদা লাইন ছিল, ই ভিসার। আপনারা যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেনিয়া ঘুরতে আসবেন তারা ইলেকট্রনিক ভিসা নিতে পারবেন এবং ভিসা নিলেই সুন্দর করে ভিসাটা প্রিন্ট করে নিয়ে আসলে ওটা একটা আলাদা লাইনই আছে। তেমন আহামরি কিছু জিজ্ঞেস করে না, কয়দিন থাকবে এটাই খেলে জিজ্ঞেস করছে। আমি কিন্তু বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঢুকছি, আইরিশ পাসপোর্ট দিয়ে না। এবং আমি কোথা থেকে আসছি উনি মনে হয় ভাবছে আমি বাংলাদেশ থেকেই আসছি, বাট কোনো সমস্যা হয়নি আর কি। খুবই স্মুথ এক্সপিরিয়েন্স। বের হয়ে আসার পরে 3টা ট্যাক্সি দাঁড়ানো ছিল, 3টা ট্যাক্সির মধ্যে একটা লোক আগে আসছে এবং উনাকে হোটেলের নামটা দেখাইছি। উনি ২৫০০ কেনিয়ান শিলিং চাইছে, আমি বলছি ২০০০ এবং উনি ২০০০-এ রাজি হয়েছে। আমি সবকিছু ইউরোতে হিসাব করি, বাট আমি আপনাদের জন্য একটু ডলারে বলতেছি। $1 125 থেকে 130 কেনিয়ান শিলিং এরকম একটা ইকুইভ্যালেন্ট পাওয়া যায়। সো আমার এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আসতে $15-20 আশপাশে খরচ হয়েছে। হোটেলের রুফটপে বসে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি। আমার পিছনে সুইমিং পুল এবং আমার চারিদিকে আমি নাইরোবি দেখতে পাচ্ছি। আমি ডাবলিন থেকে এসেছি। ডাবলিনে টেম্পারেচার ছিল ৩-৪ এরকম এবং নাইরোবিতে টেম্পারেচার ২০-২১ এরকম। সম্ভবত এখনো বেশ ভোর, যতই দিন বাড়বে, এখনো সূর্য উঠে নাই সেভাবে, যতই দিন বাড়বে ততই সম্ভবত টেম্পারেচার বাড়বে। সো আমি অ্যাকচুয়ালি লুক ফরওয়ার্ড করতেছি একটু গরম উপভোগ করার, কারণ ডাবলিনে বা আয়ারল্যান্ডে বা ইউরোপে আমাদের এরকম গরম উপভোগ করার সুযোগ হয় না এবং রোদ স্পেশালি উপভোগ করার সুযোগ হয় না। নাইরোবি আমি এখন পর্যন্ত তেমন দেখিনি। এয়ারপোর্ট থেকে হোটেল আসা পর্যন্ত যা দেখছি তাই। আমার কুইক থট হলো নাইরোবি বেসিক্যালি আপনি যদি বাংলাদেশের একটা মফস্বল শহর নেন এবং সেই মফস্বল শহরে অনেক অত্যাধুনিক বিল্ডিং বসান, তাহলে যে জিনিসটা হবে সেটা হলো নাইরোবি। ভেঙে বলি, কারণ হলো মনে করেন আপনি ফরিদপুর একটা শহর, ফরিদপুরের মধ্যে ধরেন গাছ গাছালে আপনি কিছু কাটেন নাই, গাছগুছ সবই আছে, বাট আপনি অনেক উঁচা উঁচা বিল্ডিং বসাইছেন। নাইরোবি আমার দেখে মনে হয়েছে অনেকটা ওই রকম। ঢাকার মধ্যে যদি অনেক গাছ থাকতো, ঢাকার মধ্যে যদি অনেক গ্রিনারিজ থাকতো, তাইলে ঢাকা যা হইতো নাইরোবি বেসিক্যালি তাই। অনেক উঁচা বিল্ডিং বাট একই সাথে অনেক উঁচা গাছও, অনেক সবুজ এবং অনেক বাতাসও। সি লেভেলের একটু উপরের দিকে কেনিয়া, এই কারণে অনেক বাতাস পাওয়া যায় কেনিয়ায়। আমি ঠিক জানি না আজকে আমি সারাদিন নাইরোবিতে কি করব, আপনাদের দেখাবো আমি সারাদিন যাই করি। তেমন কোনো কিছু করার কথা না, কারণ আমার অ্যাকচুয়াল ট্রিপ শুরু হবে আগামীকাল থেকে, সাফারি থেকে। টাটা। হোটেল রিভিউ। ঢোকার সাথে সাথে ফার্স্ট এই পাশে বাথরুমটা যদি খুলি, বেসিক বাথরুম যেরকম হয় বেশ ভালোই অ্যাকচুয়ালি, শাওয়ার এরিয়া, টয়লেট অ্যান্ড স্টাফ। এরপরে আমরা যদি একটু এদিকে চলে আসি, বিছানা এবং টিভি, হাবিজাবি জিনিসপত্র, দেন এইখানে তীব্র রোদ এবং গাছপালা। রুমের খরচ $60 প্রত্যেক রাত, যার মধ্যে ইনক্লুডেড ব্রেকফাস্ট এবং জিম এবং সুইমিং পুল হাবিজাবি। এক রাতের জন্য নাইরোবিতে থাকতে খরচ হয়েছে $60 এবং এই $60 হোটেলের মধ্যে ব্রেকফাস্ট, জিম, সুইমিং পুল এগুলো সব ইনক্লুডেড। আমি জিমে যাই না, আমি সুইমিং পুলেও নামি না, আমি সাঁতার পারি না, সেগুলো আমার জন্য কোনো ম্যাটার করে না, থাকলেও জানা থাকলেও তা। বাট ইন কেস আপনি যেতে চান এই কারণে আমি জানাই রাখলাম। হোটেলে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হলো হোটেলের ছাদে বসে আমি সুইমিং পুলের সামনে বসে আমি এমনি নাইরোবির শহরটা দেখতেছিলাম ছাদের থেকে, এবং তখন হঠাৎ 2জন বাংলাদেশি মানুষ আমাকে দেখে হাই বস হোটেলের ছাদেই, এবং তারপর ওনাদের সাথে অনেকক্ষণ গল্প গুজব হয়েছে এবং ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগছে যে আফ্রিকার মতো একটা জায়গায়, নাইরোবির মতো একটা শহরের ভিতরে একটা র্যান্ডম হোটেলে আমি ছাদে বসে আছি এবং ওখানে 2জন আমার সাথে দেখা হয়ে গেছে যারা আমাকে চিনে। তো ব্যাপারটা বেশ মজার ছিল। যাক, নাইরোবিতে আমার মতে 2টা জিনিস করার আছে। এক নম্বর হলো আপনি চাইলে নাইরোবি ন্যাশনাল পার্কে যেতে পারেন, যেটা পৃথিবীর একমাত্র ন্যাশনাল পার্ক যেটা একটা শহরের ভিতরে, এবং আমি ওটা যাইনি, তার কারণ আমি সাফারিতেই চলে যাচ্ছিলাম। তারপরে তো খামাখা একটা ন্যাশনাল পার্কের ভিতরে যাওয়ার কিছু করার নাই। এবং সেকেন্ড যে জিনিসটা আপনি করতে পারেন সেটা হলো আপনি জিরাফ সেন্টারে যেতে পারেন।
1980 সালের দিকে একটা কাপল ছিল, এখন থেকে প্রায় 50-60 বছর আগের কথা। রথচাইল্ড জিরাফ বলে একটা জিরাফের প্রজাতি আছে, ওই প্রজাতিটা ওই সময় বিরল হয়ে যাচ্ছিল। 150টার মতো বাকি ছিল এবং এমন ভাবে ডিক্লাইন করতেছিল যে বোঝা যাচ্ছিল যে আর কয়েক বছরের মধ্যে রথচাইল্ড জিরাফ বলে আর কিছু থাকবে না। তো এই কাপলটা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ উনারা ঠিক করে যে উনারা রথচাইল্ড জিরাফের প্রোটেকশনের জন্য কিছু একটা করবে। ওই সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রথচাইল্ড জিরাফ ছিল কেনিয়াতে, এবং উনারা ভাবে যে ঠিক আছে আমরা কেনিয়ায় যে ওখানে একটা স্যাংচুয়ারির মতো বানাবো, একটা অভয়ারণ্য বানাবো রথচাইল্ড জিরাফের জন্য। এই যে অভয়ারণ্যটা ওনারা বানায়, এই অভয়ারণ্যেরই বর্তমান নাম হইলো জিরাফ সেন্টার, যেটা নাইরোবির থেকে মোটামুটি 20-25 মিনিট দূরে, খুব বেশি দূরে এরকম না। এবং জিরাফ সেন্টারে আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ। জিরাফ সেন্টারে আপনি যখন ঢুকবেন, ঢোকার পর ওরা একটা বাটির ভিতরে কিছু জিরাফের খাবার দেয়, আপনার আলাদা টাকা দিতে হয় না এটার জন্য, এবং কিছু পাতা দেয় যে পাতাও জিরাফ খায়। এবং ওই জিরাফের খাবারের বাটি এবং পাতা নিয়ে আপনি জঙ্গলের ভিতরে হাঁটতে থাকবেন উইথ দ্য হোপ যে কোনো একটা জিরাফ আপনার কাছে আসবে, এবং সবসময় আসে। জিরাফগুলো বুঝে গেছে যে জঙ্গলের ভিতরে গভীর জায়গায় যে খাবার টাবার খাওয়ার চেষ্টা করার কোনো দরকার নেই। যখন টুরিস্টরা জিরাফ পছন্দ করে এরকম মানুষরা দাঁড়ায় আছে আমাকে খাওয়ানোর জন্য, সো জিরাফগুলো লেজি টেজি হয়ে গেছে। এবং আপনি ওখানে গেলেই বুঝবেন অনেক মানুষ সবাই জিরাফকে এভাবে খাওয়াচ্ছে, যাদের সাহস বেশি তারা একটা একটা করে খাবার নিয়ে জিরাফের মুখের মধ্যে দিচ্ছে। জিরাফের এত বড় লম্বা জিহ্বা আমি জানতাম না, এবং টু বি অনেস্ট জিরাফ নিয়ে আমি কখনো ভাবিনি। আমরা যখন পশু পাখির কথা ভাবি, সিংহ মাথায় আসে, বাঘ মাথায় আসে, হাতি মাথায় আসে, জিরাফ কখনো ওভাবে মাথায় আসে না। বাট জিরাফ জিনিসটা আসলে অনেক সুন্দর, আমি কাছে থেকে দেখে রিয়েলাইজ করছি। যাই হোক, এই জিরাফ সেন্টারের প্রজেক্টটা খুবই সফল একটা প্রজেক্ট ছিল ওই কাপলের। ওনারা যখন শুরু করছিল তখন তো মাত্র 150 জিরাফ ছিল, এখন প্রায় 1600-র বেশি হয়ে গিয়েছে এবং প্রতিনিয়তই বাড়ছে। বোঝা যাচ্ছে যে রথচাইল্ড জিরাফ প্রজাতিটা এখন আর বিপন্ন প্রজাতি নাই। জিরাফ সেন্টার দেখা বাদে সারাদিন আমি নাইরোবিতে তেমন কিছু করিনি। এক জায়গায় খেতে গিয়েছিলাম, ওখানে হাবিজাবি জিনিসপত্র খেয়েছি। এবং নাইরোবিতে অ্যাকচুয়ালি আপনি চাইলেও তেমন কিছু করতে পারবেন না, যেটা আমি একটু আগে বললাম। একে তো আমি গিয়েছিলাম এক্স্যাক্টলি ক্রিসমাস ডের দিন, সবকিছু বন্ধ। বাট সবকিছু যদি খোলাও থাকতো অনেকটা ঢাকার মতো নাইরোবি আমার মনে হয়েছে। সো রেস্টুরেন্টে যাওয়া, শপিং মলে যাওয়া, এইগুলা 2-3টা জিনিসের বাদে অ্যাকচুয়ালি শহরের ভিতরে আর করার তেমন কিছু ছিল না। সো আমি রেস্টুরেন্টে ঘুরে ঘেরে তারপর সন্ধ্যার মধ্যেই হোটেলের ভিতরে চলে আসি, তার কারণ পরের দিনের ট্রিপ শুরু হচ্ছে ভোরবেলার থেকে। নাইরোবি থেকে ভোরবেলায় একদম 6টা-6:30টার দিকে নাইরোবির যে হোটেলে আমি ছিলাম সেই হোটেল থেকেই আমাকে ট্যুরের গাড়ি পিক করে মাসাই মারা নিয়ে যাওয়ার জন্য। এবং নাইরোবির থেকে মাসাই মারার যে জার্নিটা, এই প্রায় 4.5-5 ঘন্টার মতো জার্নি। এই পুরো জার্নির মধ্যে গাড়ি অনেক জায়গায় থামে, কখনো কখনো কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন টাইপ জায়গায় থামে, এখান থেকে সুন্দর দেখা যায়, ফটো পয়েন্ট ওরকম জায়গায়। কখনো কখনো বাথরুম ব্রেকের জন্য থামে, কখনো কখনো বিভিন্ন গিফট শপ আছে ওগুলাই থামে। বাট একটা মাত্র থামা আমার মতে বলার মতো, সেটা হলো দ্য গ্রেট রিফট ভ্যালি। একদম সহজ করে আমি যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি যে দ্য গ্রেট রিফট ভ্যালি ব্যাপারটা আসলে কি, এটা মূলত একটা বিশাল ট্রেঞ্চ মানে হলো একবার উপরে উঠতেছে মাটি, একবার নিচে নামছে, অনেকগুলা পাহাড়, একের পর এক পাহাড়, তারপর আবার একটা ট্রেঞ্চ, তারপর আবার একটা পাহাড়, তারপর আবার একটা ট্রেঞ্চ, বিশাল জায়গা জুড়ে এই জিনিস। এবং এই কারণে এটাকে বলা হয় দ্য গ্রেট, নর্মাল ট্রেঞ্চ না, নর্মাল ভ্যালি না, দ্য গ্রেট রিফট ভ্যালি। আপনারা মনে হয় বুঝেন নাই কত বড়। এই জিনিস শুরু হয়েছে লেবানন থেকে, এবং পুরা মিডল ইস্ট জুড়ে এই ট্রেঞ্চ আছে, এবং তারপরে আফ্রিকার মোজাম্বিকে এসে এই ট্রেঞ্চ শেষ হয়েছে। টোটাল 6000 কিলোমিটার লম্বা এই ট্রেঞ্চ, এবং দুনিয়ার সবচেয়ে বড় ট্রেঞ্চ আমি যেটা আপনাদের বললাম একটু আগে। 25 মিলিয়ন বছর আগে এই জিনিস সৃষ্টি হয়েছিল পৃথিবীর টেকটনিক প্লেট শিফটের কারণে, এবং এখনো ওই এলাকায় টেকটনিক প্লেট শিফট হয়। এবং বলা হয় পৃথিবীর অনেক পুরানো কিছু মানুষের ফসিল পাওয়া গিয়েছিল এই ট্রেঞ্চে এবং এই রিফট ভ্যালিতে, কারণ এটা পৃথিবীর সবচেয়ে পুরানো বসতিওয়ালা জায়গাগুলোর একটা। কেনিয়া তো অবশ্যই পুরাটা পায় নাই, যেহেতু জিনিস মিডল ইস্ট থেকে শুরু হয়েছে এবং আফ্রিকা এসে শেষ হয়েছে। রিফটের অনেক ভাগ আছে, বিভিন্ন দেশ বিভিন্ন ভাগ পেয়েছে, অনেকগুলা দেশ জুড়ে এই রিফট। বাট কেনিয়া শুধুমাত্র যে জায়গাটা পেয়েছে ওই জায়গাটার ভিতরেই 6টা অসাধারণ সুন্দর লেক আছে। তো আপনি ধারণা করে নিতে পারেন যে পুরা রিফটটা আসলে কত সুন্দর। এত সুন্দর এটা আসলে ছবিতে বা ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব বলে আমার মনে হয় না। যাও, গ্রেট রিফট ভ্যালিতে আমি ছিলাম আধা ঘন্টার মতো, জাস্ট ছবি তোলা, দেখা, ইতিহাসটা জানা ইত্যাদি। তারপরে আমরা আবার মাসাই মারার দিকে রওনা দিই। হ্যালো, মাসাই মারায় আপনাদের ওয়েলকাম। আমি আজকে ভোর 7টায় উঠছি, এবং 7টায় নাইরোবি থেকে আমাকে পিক করছে একটা ল্যান্ড ক্রুজার, এবং গত প্রায় 4.5 ঘন্টা ধরে সেই ল্যান্ড ক্রুজারে করে আমি এখন মাসাই মারা জঙ্গলের একদম মাঝখানে। এইদিকে আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, সরি আমি হাঁপাচ্ছি, আমার একটু হাইক করে উঠতে হয়েছে উপরে। এদিকে আমাদের কটেজগুলা, যে কটেজগুলায় আমরা রাতে থাকবো। এবং জার্নির প্রথম 2 ঘন্টা বেশ স্মুথ ছিল, যেহেতু শহরের ভিতর থেকে বেরোচ্ছিলাম, নাইরোবির ভিতর থেকে। বাট যখন থেকে জঙ্গল শুরু হইলো তখন থেকে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল, কারণ
জঙ্গলের ভিতরে তো রাস্তা নেই, মাটি, এবং ল্যান্ড ক্রুজার এভাবে যাচ্ছে। গত 2.5 ঘন্টায় আমি যে পরিমাণ বালি খাইছি, আমার ধারণা অত বালি আমি গত 5 বছরে খাই নাই। বাট তারপরে আমার খুব খুশি লাগতেছে, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরোটা বালি। বাট তারপরে আমার খুশি লাগতেছে, তার কারণ জঙ্গলটার এন্ট্রিতে ঢোকার সাথে সাথে ঢুকে 2-3 মিনিট গেছে, এরকম ডান দিকে তাকায় দেখি 20-30টা হাতি দৌড়ায় যাচ্ছে। এবং ক্যাপটিভিটি ছাড়া তো আমরা কখনো অ্যানিমালও তো দেখি না, এবং যে চিড়িয়াখানা টিড়িয়াখানা ওগুলো ছাড়া। সো প্রপার জঙ্গলে অ্যানিমালদের নিজস্ব হ্যাবিটেটে অ্যানিমাল দেখার সৌভাগ্য আমার আগে তেমন হয় নাই। সেইবারই প্রথম হাতিগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আনফরচুনেটলি আমি ফুটেজটা নিতে পারিনি, কারণ এক্সপেক্ট করিনি যে জঙ্গলের একদম শুরুর দিকে এত হাতি থাকবে। আমি আমার জীবনে যত জঙ্গলে গেছি তার মধ্যে বেশিরভাগই হইলো প্ল্যান্ড জঙ্গল, এবং প্ল্যান্ড জঙ্গল এবং আনপ্ল্যান্ড জঙ্গলের মধ্যে সমস্যা হইলো প্ল্যান্ড জঙ্গলে সবকিছু অনেক গুছানো থাকে, যেটা আনপ্ল্যান্ড জঙ্গলের ভিতরে থাকে না। আয়ারল্যান্ডে বা ইউরোপে যে জঙ্গলগুলো আমি গিয়েছি ওগুলো যেহেতু প্ল্যান্ড জঙ্গল, সেটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যাওয়া যায়। আমার আশপাশে অনেক পোকামাকড় আপনি দেখতেছেন, যেটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার অ্যাবাউট প্ল্যান্ড জঙ্গল ভার্সেস ন্যাচারাল জঙ্গল। ন্যাচারাল জঙ্গলে অনেক আনএক্সপেক্টেড ব্যাপার হয়, এবং ন্যাচারাল জঙ্গলে এত পোকামাকড় থাকে যেগুলো এক্সপেক্টেড না। আমি একটু আগে একটা শর্ট এর জন্য রেডি হচ্ছিলাম, ক্যামেরাটা এক জায়গায় বসাইছি, এবং বসানোর সাথে সাথে 10-15 সেকেন্ডের মধ্যে পুরো ক্যামেরা পিঁপড়া দিয়ে ভরে গেছে। এবং এই জিনিস আমি কখনো এক্সপেক্ট করিনি, যেটা একটা আরেকটা পার্থক্য জঙ্গল, প্ল্যান্ট জঙ্গল এবং অ্যাকচুয়াল আসল জঙ্গল। আমার মনে আছে আমি ছোটবেলায় 3 গোয়েন্দায় পড়তাম যে সেরেঙ্গাটি, তানজানিয়া, এবং আমার ঠিক সামনেই সেরেঙ্গাটি, এবং আমার ডান পাশে এদিকে হলো তানজানিয়া। আমি এখন বসে আছি মাসাই মারাতে। দেখা যাক আগামী 1.5 দিন কেমন কাটে। আমাদের কটেজের ভিতরে বাঁশি আছে, হায়না চলে আসলে বাজানোর জন্য। টর্চ লাইট আছে বিশাল একটা। আমি জানি না সিংহ টিংহ কটেজে চলে আসবে নাকি, আসার চান্স খুব কম। বাট বারবার বলা হয়েছে যে এই যে পেরিফেরি, এই যে অঞ্চল মার্ক করা আছে একটু পরপর, ওটার বাইরে না যাইতে, কারণ জঙ্গল যেহেতু যে কোনো কিছুই হইতে পারে, বিশাল জঙ্গলে কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নাই। ওকে, থাকেন আপনারা। আমি দেখি 2 ঘন্টা পরে আমাকে পিক করার কথা আজকের বাকি দিনের সাফারি শুরু করার জন্য। আমি মনে মনে একটু এক্সাইটেড, আবার একটু নার্ভাসও, তার কারণ যেহেতু জঙ্গল, কি দেখা যাবে এবং কি দেখা যাবে না তার কোনো গ্যারান্টি নেই। এমনও হইতে পারে আগামী 1.5 দিনে আসলে সিংহ দেখা হইলো না, এমনও হইতে পারে আগামী 1.5 দিনে চিতাবাঘ দেখা হইলো না। হাতি আর হরিণ দেখছি, ওই 2টা বাদ। বাট তারপরে আরেকটু সুন্দর করে দেখতে পারলে ভালো লাগবে। এবং কত পোকামাকড়ের সাথে যে এক্সপিরিয়েন্স হবে আমার, এটার কোনো ঠিক ঠিকানা নাই। আমি একটু হাঁটছি এবং আমার পাটা পুরাটা একদম কাদা কুদায় মাখায় গেছে। আমার ধারণা আগামী 1.5 দিন বেশি ইন্টারেস্টিং হবে, দেখা যাক। হ্যালো, বাথরুম থেকে শুরু এবারের রুম ভিউ। এরপরে চলে আসলাম আমরা লিভিং এ, এবং তারপরে একটা বিছানা, এপাশে একটা সেফ, এবং সেফের উপরে ইন্টারেস্টিং একটা জানালা টাইপ জায়গা, এরপর জানালা, এবং তারপরে মেইন দরজা। পুরাটার থেকে বাইরে চলে গেলেই আমরা চলে আসলাম মাসাই মারার একদম ভিতরে। আচ্ছা, এই হোটেলের খরচ, এবং এরপরে আমি আরেকটা হোটেল দেখাবো আপনাদের, ওইটার খরচ, হোটেল বলাটা ঠিক না, এগুলো কটেজের মতো, এগুলোর খরচ এবং বিস্তারিত আমি এখন বলতেছি না। আমি ভিডিওর শেষে আপনাদের পুরো ট্রিপের খরচের একটা ব্রেকডাউন দেবো, ওখানে এই ভিডিও আমি কভার করবো। একটা কারণ আছে এটা এখন না বলার। আচ্ছা, ট্রিপে আরেকটু প্রোগ্রেস হওয়ার আগে আমরা কেনিয়ার হিস্ট্রিটা অল্প করে জেনে নিই। তেমন কোনো জটিল হিস্ট্রি আমি বলবো না, কোনো টেনশনের দরকার নাই। কেনিয়া মূলত একটা জঙ্গল ছিল, এবং এখনো কেনিয়া মূলত একটা জঙ্গল মেইন, এবং মাঝখানে কিছু কিছু সিটি। 3 মিলিয়ন বছর আগে, সো 1 মিলিয়ন মানে 10 লাখ, 3 মিলিয়ন মানে 30 লাখ, 30 লাখ বছর আগে এই জঙ্গলের ভিতরে মানুষ, সিংহ, হাতি, ঘোড়া, বাঘ সবকিছু একসাথে থাকতো, কারণ এটা পুরাটাই একটা জঙ্গল ছিল, এবং 3 মিলিয়ন বছর আগে কোনো শহর বা সভ্যতা ছিল না। আপনারা ছোটবেলায় বিভিন্ন বইয়ে মোম্বাসা, সোয়াহিলি, সাভানা এই ধরনের কথাবার্তাগুলো শুনেছেন, তাই না? প্রত্যেকটা কথা হয় একটা জঙ্গলকে বোঝায়, বা একটা ট্রাইবকে বোঝায়, একটা জনগোষ্ঠীকে বোঝায় যারা ওই জঙ্গলের ভিতর ওই সময় থাকতো। এবং এই প্রত্যেকটা কথাই কিন্তু এসেছে কেনিয়ার বিভিন্ন প্রভিন্স থেকে। একদম প্রথম সেঞ্চুরির দিকে আপনি যদি কেনিয়ার ম্যাপের দিকে তাকান, আপনি দেখবেন যে কেনিয়ার পাশেই কিন্তু সাগর, ইন্ডিয়ান ওশান। এবং একদম প্রথম সেঞ্চুরির দিকে ইন্ডিয়া, পাকিস্তান এবং আরবের লোকজন কেনিয়া নামে যে একটা জায়গা আছে, আফ্রিকা নামে যে একটা জায়গা আছে, ওই জায়গার ব্যাপারটা আবিষ্কার করে। এবং ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট এবং কেনিয়ার মধ্যে কিন্তু আসলে ওই রকম দূরত্ব নাই। আমি আয়ারল্যান্ড থেকে গেছি, আমার 15 ঘন্টা লাগছে। বাট আপনি যখন বাংলাদেশ থেকে যাবেন, বা যারা ইন্ডিয়া থেকে যায়, তাদের কিন্তু এত সময় লাগে না যাওয়ার জন্য। এবং ইন্ডিয়া এবং কেনিয়ার মাঝখানে যে জিনিসটা, ওটা হলো ইন্ডিয়ান ওশান। এই ইন্ডিয়ান ওশান দিয়ে জাহাজ আসতো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কেনিয়াতে। শুরুর দিকে মেইনলি মানুষ আসতো মশলা বেচতে, মশলা গাছগুছ থেকে নিতে, এবং অ্যানিম্যালের বিভিন্ন জিনিসপত্র নিতেছে। হাতির দাঁত ভয়ঙ্কর দামি ব্যাপার ছিল, রাইনোর যে হর্ন ভয়ঙ্কর দামি ব্যাপার ছিল, এবং এগুলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে মানুষজন কেনিয়ায় আসতো জাহাজে করে, কেনিয়ার ভিতরে শিকার করতো, কেনিয়ার মানুষজনকে মারতো, অনেক অরাজকতা হইতো, অ্যানিম্যালও মারতো, মানুষও মারতো, এবং তারপরে যা যা লুট করতে পারতো সব লুট করে আবার জাহাজে ভরতো, আবার জাহাজ নিয়ে আবার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ওরা চলে যাইতো। আপনারা, আমি শিওর
ছোটবেলায় ভাস্কো দা গামার নাম শুনছেন। এই ভাস্কো দা গামা লোকটা 1498 সালে কেনিয়া দখল করে ফেলে। কেনিয়া অ্যাটাক করে ফার্স্ট উনি, এবং তারপর যুদ্ধটাই জিতে এবং তারপর উনি দখল করে ফেলে কেনিয়া। ভাস্কো দা গামা ছিল পর্তুগিজ, এবং উনি যখন কেনিয়া দখল করে তখন কেনিয়া পর্তুগিজ সাম্রাজ্যের ভিতরে চলে যায়। তারপরে বেশ অনেকদিন পরে ওমানি সাম্রাজ্য চলে আসে এবং আরব তারপরে পুরো দুনিয়া কন্ট্রোল করা শুরু করে, এবং তখন পর্তুগিজদের কাছ থেকে এটা আবার আরব সাম্রাজ্যের ভিতরে চলে আসে। তার অনেক অনেক দিন পর বাংলাদেশ, ইন্ডিয়া, এই সাবকন্টিনেন্ট যেভাবে ব্রিটিশরা দখল করছিল, একইভাবে আফ্রিকাও ব্রিটিশদের আন্ডারে চলে যায়। এবং একমাত্র যখন আফ্রিকা ব্রিটিশদের আন্ডারে যায় তখন থেকে ওই দাস কেনা বেচা ব্যাপারটা শুরু হয়। তার আগে কিন্তু দাস কেনা বেচা ব্যাপারটা তো ছিল না। আপনারা হয়তো কেনিয়ার নাম শুনে বুঝতে পারতেছেন যে দাস প্রথা ওইটার খুব বাজে একটা হিস্ট্রির অংশ। এবং ওই সময় যেটা হইতো, ব্রিটিশরা জাহাজে করে আসতো, কেনিয়ার মানুষজনকে জাহাজে তুলতো, এবং কেনিয়ায় কিছু লোকাল রাজাকার টাইপ মানুষজন ছিল যারা আবার কেনিয়ার মানুষজনদেরই ধৈর্য দাস বানায় বেচে দিত ব্রিটিশ মানুষজনদের কাছে। তারা নিয়ে যেত এবং তারপরে তারা ব্রিটিশ এম্পায়ারের ভিতরে এসে সেই দাস আবার মানুষকে বেচতো। বড় বড় যারা জমিদার ছিল, বড় বড় যারা রাজা ছিল, তারা এই দাসগুলা কিনতো। 1963 সালে, সো আমাদের মাত্র 7-8 বছর আগে কেনিয়া ব্রিটিশদের থেকে মুক্তি পায়। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি মাসাই মারাকে জঙ্গল জঙ্গল বলতেছি। অ্যাকচুয়ালি জঙ্গল, আমরা ছোটবেলা থেকে জঙ্গল বলতে যা বুঝি মাসাই মারা তাই, বাট অফিসিয়ালি কিন্তু এটাকে জঙ্গল বলে না, এটাকে বলে ন্যাশনাল রিজার্ভ। কারণ মাসাই মারা বা কেনিয়ান সরকার ওরা চেষ্টা করতেছে এগুলা রিজার্ভ করার জন্য, এই যে যত জঙ্গল টঙ্গল আছে এগুলো সব রিজার্ভ করার জন্য। এগুলাকে ওরা জঙ্গল বলে না, ওরা বলে ন্যাশনাল রিজার্ভ। অফিসিয়ালি ওই জিনিসটাকে ন্যাশনাল রিজার্ভ বলা হয়। কেনিয়া টোটাল 35টা এরকম ন্যাশনাল রিজার্ভ আছে। সব মাসাই মারার মতো বড় না, বেশিরভাগই আরো অনেক ছোট। বাট জাস্ট আমি জানায় রাখলাম যে অফিসিয়ালি কিন্তু এটার জঙ্গল বলে না, এটা বলে ন্যাশনাল রিজার্ভ। এই যে মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ, এটার পুরাটার সাইজ প্রায় 26,000 স্কোয়ার কিলোমিটার। বাট এই 26,000 স্কোয়ার কিলোমিটারের পুরাটা কেনিয়ার না, এর অনেকটাই অ্যাকচুয়ালি এটার বেশিরভাগই তানজানিয়ার। কেনিয়া পাইছে খুব কম একটা অংশ কম্পেয়ার টু তানজানিয়া। তাও বিশাল, এত বড় জঙ্গল আপনি কখনো দেখেন নাই, আমি কখনো দেখিনি। বাট তানজানিয়ার সাথে কম্পেয়ার করলে কেনিয়ারটার সাইজ আসলে ছোট। তানজানিয়ার সাইডে যেটা আছে ওইটাকে বলা হয় সেরেঙ্গাটি। আপনারা হয়তো সেরেঙ্গাটি জঙ্গল শুনছেন, আমি ছোটবেলায় 3 গোয়েন্দা অনেক পড়ছি। এবং কেনিয়ার সাইডে যেটা আছে একই সাথে বর্ডার, সিংহর জন্য সেম। সিংহ হেঁটে গেলে কখন সিংহ মাসাই মারার থেকে সেরেঙ্গাটিতে চলে যাবে সিংহ বুঝবে না। বাট আমার আপনার জন্য মাঝখানে একটা বর্ডার আছে, সেরেঙ্গাটির যেখানে শেষ হয় এবং মাসাই মারা যেখান থেকে শুরু হয়। ওই বর্ডার কোনো ম্যান্ড বর্ডার না। সো কখন আপনি কেনিয়ার থেকে তানজানিয়া চলে যাবেন, আপনি যদি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকেন আপনি টের পাবেন না। একটা সাইনবোর্ড আছে যে এই সাইনবোর্ডের এই পাশে তানজানিয়া এবং এই পাশে কেনিয়া, বাট কোনো গার্ড বা এরকম কিছু নাই ওই জায়গায়। যাক, এই দিন দুপুর থেকে পরের 1.5 দিন আমার রুটিন ছিল মোটামুটি সেম। ভোরবেলা ওঠা, ব্রেকফাস্ট করা হোটেলে, এবং তারপরে গাড়িতে উঠে সারাদিন জঙ্গলের ভেতরে ঘোরা। বেশিরভাগ সময় গাড়ি থেকে নামার কোনো উপায় নেই। তো জঙ্গলের ভিতরে আপনি গাড়ির ভিতরেই থাকবেন, গাড়ি ঝাঁকি খাইতে খাইতে চলবে, এবং গাড়ির ড্রাইভার স্পট করার চেষ্টা করবে বিভিন্ন অ্যানিমাল। স্পট ব্যাপারটা কিভাবে হয় আমি আপনাদের একটু বুঝাই বলি, কারণ জঙ্গল তো বিশাল, জঙ্গলের কোন জায়গায় সিংহ আছে, কোন জায়গায় হাতি আছে, ঘোড়া আছে, তো কেউ জানে না। সিস্টেমটা সেটা হলো ড্রাইভার জঙ্গলে ঢুকে গাড়ি নিয়ে, ঢোকার পরে ড্রাইভার তার এক্সপিরিয়েন্স থেকে জানে যে ওই জায়গাগুলায় সিংহ থাকলেও থাকতে পারে, তো সে ওই দিকে আগানো শুরু করে। ড্রাইভারের আছে রেডিও, এবং এরকম তো ধরেন 50টা গাড়ি ঢুকছে, 50টা গাড়ি 50 দিকে চলে গেছে, কোন একটা গাড়ি সিংহ দেখলো, তো সেই গাড়ি তারপরে রেডিওতে জানায় যে হ্যাঁ আমি এত দাগরিমাংশে এই যে আমার পয়েন্ট, এই পয়েন্টে আমি একটা সিংহ দেখছি, বা এই পয়েন্টে আমি একটা হাতি দেখছি। সাধারণত সিংহ দেখলেই বলে, কারণ বাকি সব অনেক বেশি, সিংহ একটু লোকেট করা কঠিন, বা চিতা লোকেট করা একটু কঠিন। সেটা রেডিওতে জানায় এবং তারপরে সব গাড়ি ওই দিকে দৌড় দেয়। এটা হলো জেনারেল প্রসেস। হাজার হাজার ক্লিপ আছে আমার কাছে অ্যানিমেলের, অ্যাকচুয়ালি হাজার হাজার ক্লিপ আছে, বাট আমি আপনাদের ওগুলো দেখাবো না, ওগুলো আমি আমার ব্যক্তিগত সংরক্ষণের জন্য তুলেছি। এর থেকে অনেক ভালো ক্লিপ আপনারা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেন অ্যানিমেলের, এবং আমারগুলা বেশ ঝাঁকি টাকি খাচ্ছে, যেহেতু আমি গাড়ির ভিতর থেকে করছি। তো আমি ওগুলো দেখে আপনাদের বিরক্ত করবো না, আমি অল্প কিছু দেখাই। জঙ্গলে ঢোকার পরেই ফার্স্টেই আমি ডান দিকে দেখি কিছু জেব্রা এবং কিছু হরিণ। জেব্রা যে এত প্রচুর পরিমাণে আছে এবং হরিণ যে এত প্রচুর পরিমাণে আছে এটা আমি ভাবি নাই, বাট আমি খুব একটা অবাক হইনি। অ্যাকচুয়ালি হরিণ দেখে একদমই অবাক হইনি, কারণ হরিণ তো আমি আয়ারল্যান্ডেও রাস্তাঘাটে দেখি। জেব্রা যে এত আছে এটা আমি আসলে এক্সপেক্ট করে যাইনি। সো এত জেব্রা দেখা আমার বেশ মজা লাগে। এবং তারপরে মাত্র কয়েক কিলোমিটার জেব্রা দেখলাম, তারপরে ধরেন 5 মিনিট বা 7 মিনিটের মতো গাড়ি চলছে, তারপরে আমি আমার জীবনের প্রথম খোলা সিংহ দেখি। 2টা সিংহ, একটা ছেলে একটা মেয়ে, 2জন বসে
রোদ পোহাচ্ছে। আমি শিওর আপনি চিড়িয়াখানায় সিংহ দেখছেন। আমি সম্ভবত ছোটবেলায় চিড়িয়াখানায় সিংহ দেখেছি, আমার যদিও মনে নেই, অনেক ছোটবেলায় গিয়েছিলাম দেখে আমার মেমোরিতে সেভাবে আসছে না, বাট আমি শিওর দেখছি আমি ছোটবেলায় মিরপুর চিড়িয়াখানায় যায় সিংহ। একটা জঙ্গলের ভিতরে ওপেন সিংহ দেখা, যে সিংহ বনের রাজা, ভার্সেস একটা চিড়িয়াখানার ভিতরে ছোট একটা খাঁচায় আটকায় রাখছে একটা সিংহ, মরা সিংহ, বেসিক্যালি আধা মরা সিংহ। দুইটার কনসেপ্ট একদমই সেম না, এবং কেন সেম না এটা আমি আপনাদের ঠিক বোঝাও বলতে পারবো না। আপনি যখন পিছনে এত পাহাড়, চারিদিকে জঙ্গল, চারিদিকে কিচ্ছু নাই, মাঝখানে সিংহ হাঁটতেছে এবং সিংহটা জানে যে ওই এখানকার মেইন পাওয়ারের সোর্স, ওর কাছে আশপাশের কোনো কিছু না, ওরকম একটা জিনিস যখন আপনি দেখবেন কেমন যেন অদ্ভুত একটা ফিল হয়। এটা এক্সপ্লেইন করা কঠিন যে কিরকম লাগে, বাট বেশ অদ্ভুত লাগে, পজিটিভ অদ্ভুত, খারাপ অদ্ভুত না। তার একটু পরে, সিংহ থেকে একটু সামনে যাওয়ার পরে আমি দেখলাম একটা বিশাল বাফেলোর পাল, এবং প্রায় 200-300 বাফেলোর মতো ছিল ওই পালে। সবাই পাগলের মতো ঘাস খাচ্ছে, গাড়ি টাড়ি যে তাদের পাশ দিয়ে যাচ্ছে তাদের খুব একটা কিছু যায় আসে বলে মনে হয় নাই আমার। তার একটু পরে আমি খুব মজার একটা জিনিস দেখলাম, সেটা হলো একটা লোনলি হাতি। হাতি সবসময় লোনলি থাকে না, কখনো কখনো হাতির পালের ভিতরে থাকে। আপনি হয়তো যখন ন্যাশনাল জিওগ্রাফির ভিডিও দেখছেন, হাতিকে সবসময় পালে দেখছেন, কারণ পাল মানে হলো গ্রুপ অফ হাতি। বাট এই হাতিটা ছিল লোনলি হাতি, এবং আমার দেখতে খুব ভালো লাগছে যে ওই হাতিটা এত বিশাল একটা জায়গা, ওর জায়গার কোনো অভাব নেই, যে কোনো দিকে মাইলের পর মাইল হাঁটতে পারে, কোনো সমস্যা নেই, এবং ওর কখনো চিন্তা করতে হবে না যে কোনো একটা মাহুত ওকে দখল করে ফেলবে, ওকে দিয়ে ভিক্ষা করাবে, যেগুলো আমরা বাংলাদেশে হইতে দেখি। ওই ধরনের কোনো ঝামেলা ওর জীবনে কখনো আসবে না। এই ব্যাপারটা দেখে আমার বেশ শান্তি লাগছে। এরপরে বিকালের দিকে আমি দেখলাম জিরাফ, এবং জিরাফ নিয়ে আমার অনেক কিছু বলার আছে। প্রথম দিনে তো আপনারা অলরেডি দেখলেন যে আমি জিরাফ সেন্টারে গেছিলাম, যেটা ছিল একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট, যেখানে জিরাফ আপনার কাছে আসে। বাট এই জিরাফ ওই জিরাফ সেম না, এগুলো তো ওয়াইল্ড জিরাফ, এবং এগুলো গাড়ি দেখে, গাড়ি তো ওদের সামনে দিয়ে প্রায় রেগুলারলি যায়। বাট এই জিরাফকে আপনি ধরতে পারবেন না, খাওয়াইতে পারবেন না। এই জিরাফ মাথা দিয়ে, গুতা দিয়ে আপনাকে বা লাথি দিয়ে আপনাকে ফালাই দিবে। সো কাছে যাওয়া যায়, বাট অত কাছেও যাওয়া যায় না। জিরাফ নিয়ে আমি জীবনে কখনো আসলে ভাবি নেই যে জিরাফ জিনিসটা এত সুন্দর হইতে পারে, এবং লায়ন থেকে বা হাতির থেকে বা জেব্রা জুবরা, হরিণ ফরিণ যা যা আছে সবকিছু থেকে জিরাফ খুব খুব অদ্ভুত। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত লম্বা একটা জিনিস। জিরাফ যখন হাঁটে জঙ্গলের ভিতরে, মনে হয়, আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে এরকম যে আমি ইন্টারস্টেলার টাইপ একটা সিনেমা দেখতেছি, যে মঙ্গল গ্রহে বা পৃথিবীর বাইরের কোনো একটা গ্রহে একটা প্রাণী হাঁটতেছে। কারণ জিরাফ কিভাবে জানি হাঁটে, এত লম্বা অদ্ভুত একটা, যে আনলাইকলি, মানে জিনিসটা মিলে না, এই জিনিসটা ওখানে থাকার কথা না, কিন্তু এটা আছে। এরকম একটা ফিল হয় যখন আপনি জিরাফ দেখবেন, এবং জিরাফ এভাবে ওপেনলি দৌড়াচ্ছে, ওপেনলি হাঁটতেছে, এরকম একটা ব্যাপার যখন আপনি উপভোগ করবেন। আমার মতে পুরা ট্রিপের তখন পর্যন্ত হাইলাইট ছিল অ্যাকচুয়ালি জিরাফ দেখা। আমি কখনো ভেবে যাইনি যে আমি জিরাফ দেখবো বা জিরাফ দেখে আমার ভালো লাগবে। জিরাফ নিয়ে আমি জীবনে কোনোদিন ভাবিই নেই কিছু। বাঘ সিংহ নিয়ে ভাবে সবাই, জিরাফ নিয়ে কে ভাবে। বাট জিরাফ দেখাটা সারপ্রাইজিংলি বিউটিফুল ছিল, যেটা আমি একদমই এক্সপেক্ট করি নাই। এই তো এইসব করতে করতে প্রথম দিন শেষ হয়ে গেল। মাসাই মারার 2 নম্বর দিনটা এক্স্যাক্টলি 1 নম্বর দিনের মতো। ভোরবেলা ওঠা 6টার দিকে, ব্রেকফাস্ট করা, এবং তারপরে গাড়িতে ওঠা, গাইড ওয়েট করতে থাকে, গাড়িতে যে উঠবেন ইমিডিয়েটলি জঙ্গলে ঢুকে যায় এবং শুরু হয়ে যায় অ্যানিমাল স্পটিং করা। 2 নম্বর দিনের হাইলাইট যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটা আনডাউটেডলি হবে সিংহ দেখা। সিংহ জিনিসটা আসলে খুব সুন্দর, এবং জঙ্গলের সেটিং এ দেখা, আর আমি এটা বারবার বলতেছি, বাট জঙ্গলের সেটিং এ দেখা আর নর্মালি দেখা একদম টোটালি ডিফারেন্ট, ভয়ঙ্কর রকম ডিফারেন্ট। কোনোটা মানে আকাশ পাতাল কোনো মিল নাই এই দুটার মধ্যে। এবার আমি যে সিংহর পালটা দেখলাম, এরা 5টা 6টা 7টা সিংহ অনেক দূরে একদল বাফেলো হাঁটতেছে, ওদেরকে ট্র্যাক করতেছে সিংহগুলো এখানে বসে রোদের মধ্যে, এবং তার ঠিক পাশে যে এই গাড়ি থামলো, বাট সিংহর তেমন কোনো আগ্রহ নাই গাড়ির প্রতি বা মানুষের প্রতি। ও বাফেলোর দিকে তাকায় আছে। যদিও বাফেলোর থেকে একটা মানুষ শিকার করা কিন্তু অনেক সহজ, বাফেলো বিশাল, বাফেলো মানে 200-300 একসাথে আছে। সো সিংহরা ওকে অ্যাটাক করে মারবে, তারপরে খাবে, অনেক কষ্টকর কাজ। কম্পেয়ার টু এখানে একটা মানুষ কিছুই করতে পারবে না ওকে খাইতে গেলে। বাট যেটা আমাদের গাইড আমাদের জানাইলো, যে একমাত্র যদি কোনো সিংহ অসুস্থ হয়ে যায়, যে সে অসুস্থ, তার আর কোনো উপায় নাই, সে মরা হয়ে গেছে, তার আর কোনো উপায় নেই, সে এখন বাফেলো ধরতে পারবে না, ওয়াইল্ডার বিস্ট ধরতে পারবে না, কোনো মানে বড় অ্যানিমালও ধরতে পারবে না, তখন যে বাধ্য হয়ে সে 1-2বার মানুষকে অ্যাটাক করলেও করতে পারে। এটা একটা কারণ। আর আরেকটা কারণ হলো সিমিলার কারণ, একটা সিংহর বয়স যদি অনেক বেশি হয়ে যায়, তো বয়স বেশি যখন হয়ে যায় তখন সিংহরা অত শক্তি থাকে না যে শিকার করে খাবে। এই 2 সিচুয়েশনে তাও খুব 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 রেয়ার একটা সিংহ মানুষকে অ্যাটাক করতে পারে। বাট জেনারেলি স্পিকিং সিংহ কখনোই মানুষকে অ্যাটাক করে না। এবং এমনও হয় যে আমার গাইড আমাকে বলতেছিল যে ওনারা সিংহর পাশে গাড়ি নিছে, গাড়ি নিয়ে পার্ক করে, গাড়ি অফ করে সিংহ দেখতেছে। সিংহ রোদ থেকে বাঁচার জন্য গাড়ির নিচে এসে ঘুমায় গেছে, এবং এরপরে ওনারা গাড়ি ছাড়তেও পারে না, কারণ গাড়ির নিচে সিংহ ঘুমাচ্ছে। আবার ওনাদের অন্যান্য জায়গায় যাইতেও হবে, তো দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা ওনারা গাড়ি নিয়ে ওখানে বসে আছে, কারণ গাড়ির নিচে সিংহ। এবং আমি আশা করছিলাম যে আমি হয়তো সিংহর শিকার করা দেখতে পারবো। আমি দেখতেছিলাম ও বাফেলো ট্র্যাক করতেছে, এবং আশা করতেছিলাম যে ও দৌড় দিবে বাফেলোর দিকে, বাফেলোর মধ্যে থেকে একটা বাফেলোকে আলাদা
আলাদা করে ফেলবে, তারপর 6 জন মিলে ওকে শিকার করার চেষ্টা করবে। আমি ভাবছিলাম যে দেখতে পারবো, বাট পারি নাই। আমি যতক্ষণ ছিলাম সিংহ বসেই ছিল, কারণ অলস সিংহ, সবাই শুয়ে বসেই কাটাইছে, কিছু করে নাই। এবং বলা হয় যে সিংহ আপ টু 10 আওয়ার্স, কখনো কখনো 10 ঘন্টা এইম করে। কখন যে সিংহ উঠবে, কখন যে সিংহ অ্যাটাক করবে, কখন যে সিংহ দৌড় দিবে, এটা কেউ প্রেডিক্ট করতে পারে না, এবং অনির্দিষ্ট কাল পর্যন্ত তো ওখানে বসে থাকাও সম্ভব না। এই ট্রিপের একটা হাইলাইট আমি বলবো চিতা দেখা, এবং চিতা দেখবো আমি এটা এক্সপেক্ট করি নাই, তার কারণ চিতা নকটার্নাল। চিতা রাতের বেলা শিকার করে, রাতের বেলা হাঁটাহাঁটি করে, দিনের বেলা লুকায় থাকে, ঘুমায় থাকে। এবং আমি চিতা দেখছি মাত্র একটা। সিংহ ধরেন আমি দেখেছি 15টা হবে বা 20টা হবে, বাট চিতা দেখছি আমি মাত্র একটা। এ থেকে আপনারা বুঝতে পারেন যে মানে চিতা দেখাটা আসলে খুব কঠিন, এবং এটাও পুরোপুরি র্যান্ডমলি ওই যে আমাদের ড্রাইভার রেডিওতে ইনফরমেশন পাইছে যে ওই অমুক জায়গায় একটা চিতা দেখা গেছে, তারপর তাড়াতাড়ি গেছি এবং তারপর যেয়ে দেখছি, এবং বেশ বেশ কুল লাগছে। চিতা জিনিসটা আসলে বেশ সুন্দর, সবাই সুন্দর, এবার চিতা জিনিসটা অন্যরকম সুন্দর। আমি জানি যে আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারতেছি না, এবং এই জিনিস এক্সপ্লেন করা সম্ভব না, এই জিনিসটা আপনার দেখে বুঝতে হবে। চিতারও সিংহর মতো সেম কাহিনী, মানুষের প্রতি ওর কোনোই আগ্রহ নেই, মানুষ যে আশপাশে ঘুরতেছে ঘাটতেছে ওর কিছু যায় আসে না। চিতার থেকে মাত্র কয়েক কিলোমিটার যাওয়ার পরে, মোটামুটি 15-20 মিনিট হয়তো গাড়িটা চলছে, তারপরে আমরা একটা হাতির পালের সামনে চলে আসি। এবং হাতির ব্যাপারে এই ব্যাপারটা আমি জানতাম না, আমি শিওর না আপনারা জানতেন নাকি, বাট তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো হাতি কিন্তু সিংহ, বাঘ এগুলোর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। সিংহ, বাঘ আমি একটু আগে যেটা বলতেছিলাম, চিতা, এরা মানুষ অ্যাটাক করে না, এরা কিছু যায় আসে না এদের মানুষের। বাট ওয়াইল্ড হাতি যেটা, বা ওয়াইল্ড রাইনো যেটা, বা ওয়াইল্ড বাফেলো যেটা, এগুলো কিন্তু বাজ বিচার করে না, এবং এগুলো কোনো কারণ ছাড়া। হাতি কিন্তু ঘাস খায়, ধরেন সিংহ তো যাকে অ্যাটাক করতেছে তাকে খাওয়ার জন্য অ্যাটাক করতেছে, তাকে মায়েরা ওর মাংস খাবে। বাট হাতির ক্ষেত্রে হাতি কিন্তু মানে খাওয়ার জন্য অ্যাটাক করতেছে না, হাতি তো মানে মাংসাশী না। হাতি যেটা করে, হাতির মাথা গরম, ওর কাছে যখন কেউ যায়, বা রাইনোর মাথা গরম বা বাফেলোর মাথা গরম, ওর কাছে যখন কেউ যায়, গাড়ি নিয়ে যাক বা হাইটে যাক, ও তার দিকে দৌড় দেয়, এবং হাতি পাল নিয়ে দৌড় দেয়। এবং হাতি পৃথিবীতে ল্যান্ডে সবচেয়ে হেভি অ্যানিমাল, সবচেয়ে বড় এবং সবচেয়ে হেভি অ্যানিমাল। সো হাতি যদি আপনাকে বাই এনি চান্স একটা গুতা টুতা দিয়ে বসে, আপনি ধরে নিতে পারেন আপনি জঙ্গলের কোথায় ঘুরে যাওয়া পড়বেন, আপনার কোনো হিসাব থাকবে না। তাও আমি বলবো আমরা বেশ কাছেই গিয়েছিলাম, আপনারা ফুটেজ দেখে জাজ করে নেবেন। প্রত্যেক বছরে মাসাই মারাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে, যে ব্যাপারটাকে বলা হয় দ্য গ্রেট মাইগ্রেশন। আপনারা বুঝতে পারতেছেন কেনিয়ার সাথে দ্য গ্রেট ব্যাপারটা, যে কোনো কিছুর আগে ওরা দ্য গ্রেট বসায় দেয়, বাট দ্য গ্রেট মাইগ্রেশন ইজ অ্যাকচুয়ালি দ্য গ্রেট, এবং এই কারণে এটাকে বলা হয় 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, অষ্টম আশ্চর্য বলা হয়। আপনারা দেখছেন না যে অতিথি পাখি শীতের সময় অমুক জায়গার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, এরকম ঘটনা ঘটে। সেম জিনিস ঘটে যখন তানজানিয়ার থেকে অ্যানিমালরা কেনিয়াতে চলে আসে, এবং এই যে তানজানিয়ার থেকে অ্যানিমালরা কেনিয়াতে চলে আসতেছে, এই ব্যাপারটাকে বলা হয় গ্রেট মাইগ্রেশন। এবং গ্রেট মাইগ্রেশন বলার কারণ হইলো একটা দুইটা আসে না, 20 লাখ অ্যানিমাল আসে, ওয়াইল্ডার বিস্ট আসে, অনেক সময় সিংহ টিংহ আসে, অবশ্যই বাফেলো আসে, হাজার হাজার লাখে লাখে বাফেলো আসে, হাজার হাজার লাখে লাখে হরিণ আসে, অ্যাকচুয়ালি লাখে লাখে। এবং এই সব কিছু একটা নদী আছে মাসাই রিভার, এই রিভারের মধ্যে দিয়ে পার হয়। সো তানজানিয়া এবং কেনিয়ার মাঝখানে একটা নদী আছে, ওই নদীটার উপর দিয়ে পার হয় এগুলা সব। ভয়ঙ্কর ব্যাপার হলো এই নদীর ভিতরে আছে, এই নদীটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নদীগুলার একটা। নদীর ভিতরে আছে কুমির, নদীর ভিতরে আছে সব ধরনের সাপ, এবং নদীর ভিতরে আছে জলহস্তি। আমরা যেটাকে বলি জলহস্তি খুব একটা ভয়ের না, জলহস্তি অ্যাটাক করে না সাধারণত, জলহস্তি ঘাস টাস খায়, এলগাই উলগাই খায়, ওরা হ্যাপি। কুমির এবং সাপ এই দুইটা ভয়ঙ্কর, এবং এই নদীতে প্রত্যেক কিলোমিটারের ভিতরে 20 থেকে 30টা পর্যন্ত কুমিরও থাকে কোনো কোনো জায়গায়। এবং আমাকে গাইড বলতেছিল ওই জায়গায় বন্দুক ছাড়া যাওয়া যায় না। এমনি সময় পুরো জঙ্গলে ঘুরতে সিংহর পাশটাসে যেতে কিন্তু বন্দুক লাগে নাই, বাট ওই জায়গায় আরেকটা রেঞ্জার আসে, পার্ক রেঞ্জার, যে আলাদা করে গাইড করে নিয়ে যায়, এবং ওনার কাছে একটা AK-47 আছে, যেটা নিয়ে উনি অ্যালার্ট থাকে যে কখনো যদি অ্যাটাক করার চেষ্টা করে কোনো কুমির টুমির, তখন তাকে আটকাবে। জিনিসটা যেটা হয় সেটা হলো এই যে 20 লাখ অ্যানিমাল, এই 20 লাখ অ্যানিমাল তানজানিয়ার থেকে কেনিয়া আসার জন্য এই নদীর ভিতর দিয়ে পাড়ি দিতে হয় ওদের, আর কোনো উপায় নেই। এবং কুমির, সাপ এরা ওয়েট করে পানির মধ্যে, এবং অনেক সময় সিংহ এসে পানির পাড়ে ওয়েট করে। ওই দিক থেকে বাফেলো আসতেছে, ওই দিক থেকে ওয়াইল্ডার বিস্ট আসতেছে, হরিণ আসতেছে, ওর একের পর এক ধরতেছে আর খাইতেছে, ধরতেছে আর খাইতেছে, হাজার হাজারে আসতেছে, লাখে লাখে আসতেছে, ওরা ধরতেছে আর খাচ্ছে। অদ্ভুত একটা ব্যাপার। এই ব্যাপার দেখার সৌভাগ্য আমার হয় নাই, বাট আমার ওই নদীটা এবং ওই জায়গাটা দেখার সৌভাগ্য হয়েছে যেখানে এই ব্যাপারটা হয়। একটা সাইড নোট বলে রাখি, আপনারা যদি কেনিয়া যান, কেনিয়া ঘুরতে যান, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই দ্য গ্রেট মাইগ্রেশন, এই জিনিসটা যখন জুন জুলাইয়ে হয়, ওই সময় যাওয়ার চেষ্টা করতে, তাহলে আপনারা এই জিনিস নিজের চোখে দেখতে পারবেন, যেটা আমার দেখা হয় নাই। আমার গাইড আমাকে বলতেছিল যে তুমি তো একটা ছোটখাটো মানুষ, তুমি যদি বাই এনি চান্স এই নদীর ভিতরে পড়ো, তাহলে আমার কাঁধে বন্দুক আছে, বাট আমার বন্দুক দিয়ে আমি কিছুই করতে পারবো না, কারণ তুমি নদীতে পড়ার
3 থেকে 4 মিনিটের মধ্যে তোমার চামড়াও খুঁজে পাওয়া যাবে না। অ্যাটলিস্ট 5 থেকে 6টা কুমির এসে তোমাকে অ্যাটাক করবে, 1-2টা সাপ এসে তোমাকে অ্যাটাক করবে এবং তোমার চামড়াও খুঁজে পাওয়া যাবে না। তো তুমি একটু সাবধানে থাকো। আচ্ছা, মাসাই মারা কিন্তু একমাত্র জায়গা না যে জায়গায় আমি গিয়েছি এই কেনিয়া ট্রিপে। মাসাই মারার থেকে আমি আরেক জায়গায় চলে যাই এই দিনে, যে জায়গাটার নাম হলো নাকুরু। এগেন ভয়ঙ্কর বাজে রাস্তা, এবং মাসাই মারার থেকে নাকুরু যাওয়ার পুরো রাস্তার মধ্যে মনে হয় মানে পিচ ঢালা রাস্তা ব্যাপারটা নাই, মাটির রাস্তা পুরাটা ভয়ঙ্কর, হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে টাইপ ঝাঁকুনি, প্রায় 3 ঘন্টা, মনে হয় যে 5-10 মিনিটের ঝাঁকুনি। 3 ঘন্টার ঝাঁকুনি শেষ করে নাকুরুর হোটেলে যেয়ে উঠি। হোটেল বড়টা একটু বেশি হয়ে যাবে, মোর অফ আ রিসোর্ট। এই রিসোর্টের মেইন ফিচার হইলো এটার জানালার কাছে কিছু রাখা যায় না, কারণ জানালার বাইরে বানর আছে। কোনো কিছু জানালার কাছাকাছি রাখলে বানর এসে ওটা নিয়ে যায়, নিয়ে ফেলে দেয়। নাকুরুতে কেন আসছি? নাকুরুতে আসার মূল কারণ হলো রাইনো দেখা এবং ফ্লেমিঙ্গো দেখা। যদিও ফ্লেমিঙ্গো দেখা আমারও তো আগ্রহ ছিল না, আমার মেইনলি আগ্রহ ছিল রাইনো দেখায়। নাকুরুতে একটা লেক আছে, দ্য লেক অফ নাকুরু, এবং এই লেকের পাশে সবচেয়ে বেশি ফ্লেমিঙ্গো পাওয়া যায় দুনিয়ায়। এবং আমি ফ্লেমিঙ্গো দেখেছি, আমি রাইনো দেখেছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে রাইনো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে দুনিয়া থেকে, খুব বেশি রাইনো আর পৃথিবীতে নেই, এবং একটা স্পেশাল প্রজাতির রাইনো আছে যেটার 2টাই আছে এবং 2টাই ফিমেল। তো ওটা আর বাড়বে এরকম না, ওটা আস্তে আস্তে নাই হয়ে যাবে। 2টাই কেনিয়াতে, যে 2টা ফিমেল আছে, মা আর মেয়ে। বাট ওই প্রজাতি ছাড়াও আরো অনেক রাইনোর প্রজাতি আছে যেগুলার এক্সটিংশন পর্যায়ে যায় না, ওগুলো এখন অ্যাভেলেবল। ওগুলোর অনেকগুলো আমার দেখার সৌভাগ্য হয়েছে এই ট্রিপে। একই সাথে ফ্লেমিঙ্গো তো দেখা হয়েছেই, অনেক হাজার হাজার লাখে লাখে বার্ড। এবং লেকের পারে যখন ফ্লেমিঙ্গো তো পিঙ্ক কালারের হয়, লেকের পারে যখন সব একসাথে ছড়ায় পড়ে থাকে, মনে হয় যে পানির উপরে একটা পিঙ্ক চাদরের মতো একটা ব্যাপার হচ্ছে, দেখতে খুব 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 সুন্দর লাগে ওই ব্যাপারটা। নাকুরুর জঙ্গলে আমি একটা মজার জিনিস দেখছি, যেটা আপনাদের সাথে শেয়ার না করলে একদমই খারাপ একটা ব্যাপার হবে। সেটা হলো নাকুরুর জঙ্গলে গাড়ি চলতেছে। নাকুরুর জঙ্গলে একটু আগে যেটা বললাম, মেইনলি কিন্তু আমরা আসছি যে আমরা রাইনো দেখবো, আমরা ফ্লেমিঙ্গো দেখবো, আরো কিছু পাখি টাকি দেখবো, শেষ, এবং লেকটা দেখবো। বাট কিছু দূর যাওয়ার পরে দেখি একটা জেব্রা উল্টা হয়ে পিঠ ঘষতেছে, মাটির ভিতরে শুয়ে আছে। এই জিনিস আমি বিড়ালকে করতে দেখছি, আমার যেহেতু বিড়াল আছে। বাট এই জিনিস যে জেব্রা করে এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। এবং তারপরে দেখলাম অনেকগুলা জেব্রা, ইনক্লুডিং জেব্রার বাচ্চা, বেবি জেব্রা, সবাই ওই জায়গাটায় আসতেছে, উল্টায় যাচ্ছে, পিঠ ঘষতেছে এবং বেশ মজা করতেছে, এবং তারপর আবার সোজা হয়ে হেঁটে চলে যাচ্ছে। খুব অদ্ভুত লাগছে আমার, এবং এটা আমার শেয়ার করতেই হইতো আপনাদের সাথে। এই তো ট্রিপটা তারপরে শেষ হয় আবারও নাকুরুর লেকটার পারে এসে সন্ধ্যার দিকে। খুব সুন্দর একটা ক্লিপ আছে, আপনারা এখন স্ক্রিনে দেখবেন, যে একটা জলহস্তি হেঁটে যাচ্ছে, জলহস্তি অথবা বাফেলো, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, এবং পিছনে অনেকগুলা ফ্লেমিঙ্গো এবং অন্যান্য পাখি, সন্ধ্যার একটা সেটিং। আমার খুব ভালো লাগছে ওই ক্লিপটা। আচ্ছা, এবার ফাইনাল কথা, আপনার কি কেনিয়া যাওয়া উচিত নাকি উচিত না? অবশ্যই উচিত, বাট এখানে অনেকগুলা কিন্তু আছে। প্রথমেই আমি বলি, কেনিয়া নিয়ে আমাদের মাথার ভিতরে যে পারসেপশন আছে, অ্যাটলিস্ট আমার মাথার ভিতরে যেটা ছিল, আমি ওটা অনেস্টলি বলি, আপনাদের মাথার ভিতরে কি আছে আমি তো জানি না, বাট আমার মাথার ভিতরে যে জিনিসটা ছিল সেটা হলো কেনিয়া আফ্রিকার একটা দেশ, ওই দেশে নিশ্চয়ই অনেক স্ক্যাম হবে, ওই দেশে নিশ্চয়ই অনেক ঝামেলা হবে, সবাই খুনাখুনি হবে, মারামারি হবে, রাস্তাঘাট আনসেফ হবে, এরকম একটা ধারণা আমার মাথার মধ্যে ছিল। আমি জানি না এই ধারণা কোথা থেকে আসছে, বাট আফ্রিকা, কেনিয়া, এগুলো সবসময় আমি, যে বিল গেটস যে জায়গায় যায় ম্যালেরিয়া দমন করতে, ওই অ্যাঙ্গেলেই আমি চিন্তা করছি সারা জীবন। কেনিয়া একদম এরকম না। নাইরোবি ইজ বেসিক্যালি ঢাকা, এবং ঢাকার থেকে অ্যাকচুয়ালি বেটার, বিকজ লাল লাইটে সব গাড়ি থামে এবং তেমন কোনো ঝামেলা নাই, হর্ন টর্ন দিতেছে না কেউ, রাস্তাঘাট বেশ সুন্দর, উঁচা উঁচা বিল্ডিং, ঢাকার থেকে বেশি উঁচা বিল্ডিং নাইরোবিতে। নাইরোবির বাইরে আপনি যখন যাবেন তখন ওটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম, বাট আরো বিস্তর এবং অ্যাকচুয়াল পশু পাখিওয়ালা গ্রাম, যেখানে পুরা ট্রিপে, পুরা 5.5 দিন 6 দিনের মতো একটা ট্রিপ ছিল, একবারও এরকম হয় নাই যে কেউ এসে স্ক্যাম করার চেষ্টা করছে, কেউ এসে টিপস চাওয়ার চেষ্টা করছে। যেই জিনিস কিন্তু আমার অনেক ভালো ভালো দেশেও হয়েছে। ইজিপ্টে হয়েছে, আপনারা জানেন যারা আমার ইজিপ্টের ব্লগ দেখেছেন, মরক্কোতে হয়েছে, এবং কোনো সময়ে ইউরোপের কোনো দেশেও এই জিনিস বেশি হয়, যেমন ধরেন প্যারিসে অনেক হয়। প্যারিসে আমি যেই কবার গেছি আমার খুবই বিরক্ত লাগছে যে মানুষজন এসে আইফেল টাওয়ারের নিচে চাবির রিং বিক্রির চেষ্টা করতেছে, এই ধরনের জিনিসপত্র প্যারিসে অনেক হয়। খুব 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 বিরক্তিকর একটা ব্যাপার। কেনিয়াতে আমি মনে মনে প্রিপারেশন নিয়ে গেছিলাম যে এগুলো হবে, বাট এগুলোর কিছুই হয় নাই। সো কেনিয়া 100% আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। ট্যাক্সি নেওয়ার থেকে শুরু করে, হোটেলের সার্ভিসের থেকে শুরু করে, ট্রিপের সার্ভিস, সবকিছুর থেকে শুরু করে, নর্মাল মানুষজন, রাস্তাঘাট, কোনো জায়গায় আমি তেমন কোনো সমস্যা দেখি নাই। সো ওই দিক থেকে কোনো সমস্যা নাই। প্রবলেম হাউএভার ইজ দ্য রোড ইনফ্রাস্ট্রাকচার। আপনার যদি বয়স একটু বেশি হয়, বা আপনার যদি এরকম মাথায় থাকে যে না আমি আমার বাবা মাকে নিয়ে যাব, বা আপনার নিজের যদি কোনো ধরেন আপনি 50 বা 60 বছর হয়ে গিয়েছে, তাহলে আমার ধারণা আপনার একটু সিরিয়াসলি চিন্তা করা উচিত আপনি আদৌ যাবেন নাকি, বিকজ রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। গাড়ি সারাক্ষণ এমন করতে থাকে, এবং এমন না যে 10 মিনিটের জন্য, 3 ঘন্টার জন্য এমন করে, 4 ঘন্টার জন্য এমন করে। সো আপনি যদি সুস্থ সবল ব্যক্তি হন, তাও আপনার খুব কষ্ট হবে রাস্তায় চলতে, গাড়ির ভিতরে বসে বসে। এবং এই জিনিসটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, প্লাস আমার ইয়েলো ফিভারের ভ্যাকসিন নিতে হয়েছিল, আমি আয়ারল্যান্ড থেকে
থেকে গিয়েছিলাম, যেহেতু আয়ারল্যান্ড সরকারের নিয়ম টিয়ম আছে যে আপনারা একটু আপনাদের ইমিগ্রেশন রুলস চেক করে নেবেন বাংলাদেশ থেকে যারা যাবেন। ইয়েলো ফিভারের ভ্যাকসিন ছাড়া আমার অন্য কোনো ভ্যাকসিন নেওয়া লাগেনি, এবং ইয়েলো ফিভারের ভালো ব্যাপার হইলো একবার নিলে সারা জীবন থাকে। তো আপাতত আমি আগামী দুনিয়ায় যেখানেই যাই আমি ইয়েলো ফিভার দ্বারা মরতেছি না, হয়তো অন্য কোনো কিছুতে মরবো, বাট ইয়েলো ফিভারে মরবো না। আমি আসলে অত মশা দেখি নেই, আমি ডিসেম্বরে গিয়েছি, এটা একটা কারণ হইতে পারে, বাট মশার এগেইনস্টে প্রস্তুতি অনেক দেখছি। সব হোটেলে মশারি ছিল, সব হোটেল থেকে বলছে যে বাইরে গেলে মসকুইটো রিপেলেন্ট ব্যবহার করতে ইত্যাদি ইত্যাদি, বাট অ্যাকচুয়াল মশা আমি খুব একটা দেখি নেই। এবার খরচের একটা হিসাব দিই আমি আপনাদের, যেন আপনাদের ট্রিপ প্ল্যান করতে আরো সুবিধা হয়। প্রথম দিন নাইরোবিতে যে হোটেলে ছিলাম, যেখানে আমার বাংলাদেশি মানুষজনের সাথে দেখা হয়ে গেল, ওই হোটেলের ভাড়া ছিল $60। সারাদিন ওই দিন আমি নাইরোবিতে ঘুরছি, সারাদিন নাইরোবিতে ঘুরতে আমার খরচ হয়েছে $50। নাইরোবিতে উবার চলে, আমি প্রত্যেকবার উবারই উঠছি। শুধু প্রথমবার যখন এয়ারপোর্ট থেকে হোটেলে আসছিলাম, তখন এয়ারপোর্টের বাইরে যে ট্যাক্সি ছিল ওটাই আমি নিয়ে নিয়েছিলাম, ওখানে $20 খরচ হয়েছিল। জিরাফ সেন্টার যেটা আমি গেলাম, ওই জিরাফ সেন্টারের এন্ট্রি ফি ছিল $15। সারাদিনের খাওয়া দাওয়া ধরেন আরো $50-60 মতো হবে। নাইরোবির দিনে আমি লাঞ্চ এবং ডিনার এই দুইটা যদি আপনি হিসাব করেন, অ্যারাউন্ড $50-60 এরকম খরচ হয়েছে। এর থেকে অনেক আমি শিওর $10-15 খরচ করা সম্ভব। আমি একটু ফ্যান্সি জায়গাগুলো দেখার জন্য ওগুলাই গিয়েছিলাম, এই কারণে আমার একটু বেশি খরচ হয়েছে, বাট চাইলে $15-20 আপনি লাঞ্চ এবং ডিনার শেষ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে খরচের ব্রেকডাউন আমি বললাম, এর বাইরে আমি আরো 2টা হোটেলে ছিলাম, আমি আরো 4 দিন 3.5 দিন গাড়িতে ঘুরছি, সারাদিন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এর সবকিছু ইনক্লুডেড ছিল ট্রিপের ভিতরে, যে ট্রিপে আমি গিয়েছিলাম। এবং এই পুরা ট্রিপের খরচ ছিল $1500 আমি অত হিসাব টিকাশ করতে চাচ্ছি না, পার পার্সন আপনি ধরে নেন $1500 থেকে $1600 আশপাশে খরচ হয়েছে এই পুরা ট্রিপ। সো 2 হোটেল মিলায়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলায়, 3.5 দিনের গাড়ি ভাড়া সহ, গাইড সহ, সারাদিন ঘোরা সহ। প্রত্যেকটা ন্যাশনাল পার্কে আপনি যখন ঢুকেন, ওগুলা ঢুকতে টিকিট লাগে, যেমন মাসাই মারাতে প্রত্যেক দিন সম্ভবত $100 টিকিট। তো ওগুলা সহ সব সহ $1500 পার পার্সন পুরা ট্রিপের জন্য আমার খরচ হয়েছে 3.5 দিনের। তো সব যদি যোগ দেই 4.5 দিনের মতো আমি ছিলাম, 5 দিনের মতো আমি ছিলাম হয়তো, পুরা নাইরোবি, মাসাই মারা, নাকুরু সব মিলায়। এই পুরা 5 দিনে আমার টোটাল খরচ হয়েছে $3200 থেকে $3500 আশপাশে, এবং এর থেকে আরো অনেক কমেও করা সম্ভব আপনি যদি ট্যুর আর একটু সস্তা নেন, আপনি যদি নাকুরু না যান, আপনি যদি শুধু মাসাই মারা যান, আপনি যদি গাড়ি আর একটু সস্তা নেন। আমরা যেরকম প্রাইভেট কার নিয়েছিলাম, যেখানে অন্য কোনো টুরিস্ট থাকবে না, পুরো গাড়িতে শুধু আমিই থাকবো, এরকম না হয় আপনি যদি অন্য টুরিস্টদের সাথে নেন, ওটাও বেশ মজার। আপনি যদি আর একটু কম দামে হোটেল নেন, তাহলে আপনি 3500 থেকে কমায় এটাকে হয়তো 2500-তে নিয়ে আসতে পারবেন ডলারে 5 দিনের জন্য। এর উপরে আপনার যুক্ত হবে ফ্লাইট কস্ট, ঢাকা টু নাইরোবি ফ্লাইট যেটা ওইটা, এবং এর সাথে আপনার যুক্ত হবে ভিসা ফি। বাংলাদেশ থেকে নাইরোবি যাওয়ার জন্য আপনি সম্ভবত ভিসা নিতে পারবেন, ইলেকট্রনিক ভিসা, বাট তারপরে আপনি চেক করে নেবেন নেওয়া যায় নাকি যায় না। তো মোটামুটি ওভারঅল ভেরি নাইস এক্সপিরিয়েন্স, কোনো সমস্যা হয়নি, বেশ আরাম লাগছে আমার, বেশ মজা লাগছে। এবং স্পেশালি আপনার যদি অ্যানিমাল পছন্দ হয়, আপনি যদি জঙ্গলে যাইতে চান, আপনি যদি অ্যানিমালদের তাদের ন্যাচারাল এনভায়রনমেন্টে দেখতে চান, সেই ক্ষেত্রে আমার মতে একটা সাফারিতে আপনার অবশ্যই যাওয়া উচিত। মানে জীবনে কোনো না কোনো সময় আপনার অবশ্যই একবার সাফারিতে যাওয়া উচিত। এই তো, ভালো থাকেন সবাই, আমাকে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আমি যখন কোনো ট্রাভেল টাইপ ভিডিও করি, তখন আমি রিয়েলি এক্সপেক্ট করি যে মানুষের যদি একটু কমেন্ট করে জানাইতো যে তাদের কেমন লাগছে, তাহলে আমার খুব ভালো লাগে, বিকজ এই ধরনের ভিডিও আমি খুব বেশি করি না। ভালো থাকেন, সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।